প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারে নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ, খেলা যেমন খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সাথে আছি আমি তৌহিদুল ইসলাম। 3 ম্যাচ সিরিজের শেষ টি-20তে শনিবার মাঠে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এই ম্যাচ সামনে রেখে এরই মধ্যে ঢাকায় পৌঁছেছে দুই দল। গতরাতেই ঢাকায় ফিরেছেন টাইগার স্কোয়াডের প্রায় সব ক্রিকেটার। সকালের ফ্লাইটে ঢাকায় পৌঁছায় ব্ল্যাক ক্যাপরা। আজ কোনো ধরনের অনুশীলন নেই, বিশ্রামে থাকবে দুই দল। তৃতীয় ও শেষ টি-20র জন্য আগামীকাল মিরপুরে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেবেন ক্রিকেটাররা। তাহিদ হৃদয়, শামীম পাটোয়ারিদের ব্যাটে সিরিজের প্রথম টি-20তে দাপটের সাথে জিতেছে বাংলাদেশ। তবে বৃষ্টি হানায় ভেস্তে গেছে সিরিজের দ্বিতীয় ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস বলছে শনিবার ঢাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওয়ানডের পর টি-20 সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা। অন্যদিকে সিরিজ বাঁচানোর মিশন ব্ল্যাক ক্যাপদের। পিএসএল খেলতে পাকিস্তান গেলেন টাইগার পেসার নাহিদ রানা। দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাহোরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন নাহিদ। পিএসএল খেলে গেল 13 এপ্রিল দেশে ফিরেছিলেন তিনি। খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে। দ্বিতীয় ধাপে আবারও খেলতে যাওয়ার কথা থাকলেও বিসিবি জানিয়েছিল তার এনওসি দেওয়া হবে না। তবে এবারের আসরের ফাইনালে ওঠায় পেশোয়ার কর্তৃপক্ষ নাহিদকে চেয়ে আবারও আবেদন করে। সেই ডাকে সাড়া দিয়েছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। ফাইনালের জন্য নাহিদ রানাকে দেয়া হয় অনাপত্তিপত্র। পেশোয়ার জালমির সিইও জাভেদ আফ্রিদিও তামিমকে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। মিরপুরে চলছে ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলোর অনুশীলন। সেখানে রয়েছেন সহকর্মী মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রিমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সামনেই দলগুলো যে অনুশীলন করছে তাদের সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? আসলে গেল 3 দিনের ঝুম বৃষ্টির পরে আজ যেন মিরপুরের শুধু নয়, পুরো ঢাকারই আকাশে এসেছে এবং দলগুলো কিন্তু অনুশীলন করছে। সকালবেলা আমরা দেখেছি দুটো দল লেজেন্ডস অফ রূপগঞ্জ তার অনুশীলন করছিল। এই মুহূর্তে মোহামেডান অনুশীলন করছে। প্রাইম ব্যাংকের অনুশীলন করার কথা ছিল, কিন্তু গেল 2 দিন আসলে বৃষ্টির বাগড়ায় তাদের সেই অনুশীলনটি হয়নি। জানেন যে 4 তারিখ থেকে ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে করাবে। শুধুমাত্র সিঙ্গেল লেগে অনুষ্ঠিত হবে এবারে ঢাকা প্রিমিয়ার লিগ। একই সঙ্গে 6টা ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে। তবে যে দলগুলো অনুশীলন করছে এবং প্রথমবারের মতো আসলে বলা যায় যে পূর্ণ রিদমে দলগুলো অনুশীলন করছে। এবং আমরা জানি যে আবাহনী তারাও আজ বিকেল 3টার সময় অনুশীলন করবে। তুলন নাহিদ রানা পিএসএল খেলতে গেলেন এবং তিনি সবশেষ এর আগে তাকে অনাপত্তিপত্র দেওয়া হয়নি। পরবর্তীতে পেশোয়ার জালমির তাদের অনুরোধে আবার অনাপত্তিপত্র দেওয়া হলো। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছে ক্রিকেট মহল? আসলে জানেন যে ইনজুরির কারণে নাহিদ রানা শেষ ওয়ানডেতে চিটাগংয়ে তিনি হাতে তার সেলাই লেগেছিল এবং ইনজুরির কারণে কিন্তু তিনি যে টি-20 সিরিজ সেই টি-20 সিরিজে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের আওতায়, মূলত যেহেতু আমাদের ব্রাঞ্চ অফ পেসার রয়েছে সেহেতু তাকে বিশ্রামে রাখা হচ্ছে। শুধুমাত্র নাহিদ রানা নয়, মুস্তাফিজ, তাসকিন তাদেরকেও বিশ্রামে রাখা হয়েছে। তবে নাহিদ রানার এই অনাপত্তিপত্র, আপনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আসলে আধুনিক ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের গুরুত্ব অপরিসীম এবং সেই ভাবনা থেকেই যেহেতু পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজে তামিম ইকবালকে অনুরোধ করেছেন, তামিম নিজেও পিএসএল খেলেছেন, সবকিছু মিলিয়ে অবশ্যই ইতিবাচক দিক। একই সঙ্গে আরও একটু বিষয় জানিয়ে রাখতে চাই, আজ কিন্তু নিউজিল্যান্ড যে ক্রিকেট দল তারা কিন্তু কিছুক্ষণ আগে সকাল 9:30 নাগাদ তারা কিন্তু ঢাকায় এসেছেন। জানেন যে 3 ম্যাচ সিরিজের শেষ টি-20 2 তারিখ অনুষ্ঠিত হবে মিরপুর হোম অফ ক্রিকেটে। বাংলাদেশ দল গতকাল রাতে চলে এসেছে, মধ্যরাত 2টার সময় তাদের ফ্লাইট ছিল। যদিও সেই ফ্লাইটটা রাত 10টায় ছিল, কিন্তু জানেন যে আবহাওয়ার যে কিছুটা বিরূপ আবহাওয়া, যে কারণে তাদের 2টার সময় তাদের ফ্লাইট ছিল। সব কিছু মিলিয়ে নাহিদ রানার প্রস্থান এবং বাংলাদেশ দলের আগমন সবকিছু যেন একই সূত্রে গাঁথা। অর্থাৎ নাহিদ রানা পিএসএলে খেলতে গেছে নিঃসন্দেহে ইতিবাচক মোটে একটা ম্যাচই তো খেলবে। এবারে পিএসএলে আসলে নাহিদ যেভাবে পারফর্ম করেছে, শুধুমাত্র নাহিদ নয়, বাংলাদেশের 6 জন ক্রিকেটার জানেন যে সুযোগ পেয়েছিল। সেখান থেকে যেহেতু তার দল পেশোয়ার ফাইনালে উঠেছে, যে কারণে শুধুমাত্র এই একটা ম্যাচের জন্য নাহিদকে অনাপত্তিপত্র দিয়েছে এবং নিঃসন্দেহে এটাকে আসলে নেতিবাচকভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তুলন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আজকে বিকেলে হঠাৎ করে তামিম ইকবালের একটা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডেকেছেন। অনেক গুঞ্জন শোনা যাচ্ছে, তার হয়তো পদত্যাগের একটা গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছে এবং পাশাপাশি বেশ কিছু সিদ্ধান্তের আভাসও আমরা পেয়েছি। সবশেষ কি খবর রয়েছে আসলে এই সংবাদ সম্মেলনে? তামিম ইকবাল কি ঘোষণা দিতে পারেন? খুব ইন্টারেস্টিং। আপনি যদি গতকাল বিসিবির সেই মেইলটা দেখেন, সেখানে ছোট্ট একটা মেইল
যেখানে উল্লেখ করা হয়েছে বিসিবির সভাপতি তামিম ইকবাল এবং অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহা গণমাধ্যমে কথা বলবেন বিকেল 4টার সময়। এইটুকুই শুধু দেওয়া হয়েছে। তামিম ইকবাল আসলে সভাপতি নির্বাচিত হওয়ার পর এ পর্যন্ত 2বার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। 7 তারিখ তিনি যখন সভাপতি নির্বাচিত হলেন, 8 তারিখ যখন বিসিবির বোর্ড মিটিং হলো, সেই বোর্ড মিটিংয়ের তিনি মোটে মিনিট 2-এর মতো তিনি কথা বলেছিলেন এবং যেখানে তিনি কোনো প্রশ্ন নেননি। বোর্ড মিটিংয়ের যে রেওয়াজ আমরা দেখি যে বোর্ড মিটিংয়ের পরে গণমাধ্যমের যে প্রশ্ন থাকে সে প্রশ্নোত্তরেও তিনি আসলে অংশ নেননি এবং এরপরে যে পূর্বাচলে স্টেডিয়াম রয়েছে, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সঙ্গে করে তামিম ইকবাল যেখানে গিয়েছিলেন, সেখানেও তিনি গণমাধ্যমের মোটে একটা প্রশ্নের জবাব নিয়েছেন। সেই হিসেব যদি করি 2-2 4 মেলায় এটাই প্রথম তামিম ইকবালের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। বলছিলাম যে বিসিবির মেলটা খুবই ইন্টারেস্টিং, ছোট্ট করে মেল দেওয়া হয়েছে যেন একটা গোলক ধাঁধা। তবে বলাই যাচ্ছে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা ইতিমধ্যে কিন্তু গণমাধ্যমে চাউর হয়েছে। জুনে যে নির্বাচন, সেই নির্বাচনের আগে তামিম ইকবাল পদত্যাগ করতে পারেন। সাকিব আল হাসানেরও একটা ইস্যু এসেছে। জানেন যে গতকাল গণমাধ্যমে সাকিব তামিম ইকবালের প্রশংসায় করিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে তামিম ইকবাল যদি দীর্ঘমেয়াদে প্রেসিডেন্ট হন দেশের ক্রিকেটের জন্য ভালো হবে। সেই তামিম ইকবালের আসলে নির্বাচনের তার পরিকল্পনাটা কি তেমন একটা ঘোষণা আসতে পারে। এর পাশাপাশি তামিম ইকবাল কিন্তু বিসিবির সভাপতি নির্বাচিত হওয়ার পরে অ্যাডহক কমিটির তারপর কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ তিনি নিয়েছেন। আমরা দেখেছি যে গ্যালারিতে তিনি দর্শকদের প্রবেশ সহ ফ্রি পানির ব্যবস্থা, আমরা দেখেছি আবাসনগত উন্নয়ন সহ নানা বিষয়, ক্রিকেটারদের বেতন ভাতা বাড়ানো, সব কিছুতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। দেখার বিষয় আসলে তামিম ইকবালের এই প্রেস কনফারেন্স থেকে 4টার সময়, আবারও বলছি খুব ইন্টারেস্টিং। আমরা আসলে জানার চেষ্টাও করেছিলাম তুলন যে কি হতে পারে এখানকার এজেন্ডা, আমরা কিন্তু জানতে পারিনি। কারণ এই ইস্যুতে যেন সব যারা পরিচালকরা রয়েছেন সবাই যেন মুখে কুলু পেটেছে। বলছিলাম যে 4টার সময় যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনেই আসলে তামিম ইকবাল এবং ফাহিম সিনহা তারা যখন কথা বলবেন তখনই আসলে বিষয়টা জানা যাবে। তবে যতদূর আমরা জানতে পেরেছি আজ হয়তো তামিম ইকবাল পদত্যাগ কবে তিনি করবেন, নির্বাচন কবে হবে, সে ধরনের কোনো ইঙ্গিত তিনি দেবেন না। তিনি আসলে বেশ কিছু এজেন্ডা, সেই এজেন্ডা নিয়ে কথা বলবেন। তুলন, রিমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে তামিমের সংবাদ সম্মেলন আমরা দর্শকদের দেখাতে পারবো। মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব রিমন, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর। সিলেটে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশের মেয়েরা। প্রথম টি-20তে শ্রীলঙ্কার কাছে 25 রানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। তাই সিরিজ বাঁচাতে দ্বিতীয় টি-20তে জয়ের বিকল্প নেই বাংলাদেশের মেয়েদের। দ্বিতীয় টি-20 জিতলে সিরিজের সমতা আসবে। তবে ম্যাচ গড়ানো নিয়ে আছে শঙ্কা, বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা নারী দলের কাছে 2-1 ব্যবধানে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত দেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি বলে মন্তব্য করেছেন সাকিব আল হাসান। আর এর পুরো দায় তৎকালীন অন্তর্বর্তী সরকারকে দিয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। দেশের মাটিতে নিজের ক্যারিয়ার শেষ করার ব্যাপারে এখনও আশাবাদী সাকিব। মুম্বাইয়ে ইউরোপিয়ান টি-20 2026 আসরের জার্সি উন্মোচন অনুষ্ঠানে দেশের ক্রিকেট আর নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন নাম্বার 75। দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান রাজনৈতিক মামলায় তার দেশে ফেরা দায়। টাইগার জার্সিতে তাকে দেখা না গেলেও বিশ্ব ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টগুলোতে নিয়মিতই দেখা যায় সাকিবকে। নাম লিখিয়েছেন প্রথমবারের মতো হতে যাওয়া ইউরোপিয়ান টি-20 লিগেও, যা অনুষ্ঠিত হবে বেলজিয়ামে। এই টুর্নামেন্টের জার্সি উন্মোচন হলো ভারতে। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে সাকিব কথা বলেছেন দেশের ক্রিকেট নিয়ে, জানিয়েছেন দেশের ক্রিকেট নিয়ে নিজের ভাবনা। তার মতে বিশ্বকাপে অংশ না নেয়া দেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি। এটা একটা বড় ক্ষতি, বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা বড় মিস। কারণ আমরা এমন একটা দেশ যারা বিশ্বকাপে নিজেদের দলকে খেলতে দেখতে ভালোবাসি। বিশ্বকাপে টাইগারদের না খেলার দায়টাও দিলেন তৎকালীন অন্তর্বর্তী সরকারের কাঁধে। আমরা ক্রিকেট পাগল একটি দেশ, বাংলাদেশের মতো একটি দল বিশ্বকাপে না থাকাটা বড় ভুল। আমার মনে হয় সরকারের পক্ষ থেকে অংশ না নেওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল। এখনও দেশের জার্সিতে খেলার স্বপ্ন দেখেন সাকিব, জানিয়েছেন দেশের মাটিতেই টানতে চান আন্তর্জাতিক ক্যারিয়ারের রীতি। এটা পরে দেখা যাবে। আমি চাই দেশেই ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলতে। সময়ের সঙ্গে পরিস্থিতি ভালো হবে বলে আমি আশাবাদী। আমি যা চাই সেটা পেতে পারবো। এ সময় বাংলাদেশ দলের বর্তমান অবস্থার প্রশংসা ছিল সাকিবের কণ্ঠে। তার ভাষায়, ব্যক্তি নির্ভর ক্রিকেট থেকে বেরিয়ে এখন দলগত পারফরমেন্স করছে বাংলাদেশ, যাকে ভালো দিক হিসাবে অবহিত করেন সাকিব আল হাসান। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। পটুয়াখালীর প্রধান 2 খেলার মাঠই বেহাল, স্তব্ধ হয়ে পড়েছে জেলার ক্রীড়াঙ্গন। এর মধ্যেই শুরু হয়েছে নতুন করে ক্রীড়া প্রতিযোগিতা। তবে মাঠ সংকটে এই আসর নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। পটুয়াখালী থেকে আব্দুল সালাম আরিফের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট।
পটুয়াখালী স্টেডিয়াম আর জেলা ক্রীড়া সংস্থার ডিডিএস মাঠ, পুরো জেলার ক্রীড়াবিদদের ভরসা এখন এই দুই মাঠ। বিগত সরকারের সময়ে উন্নয়ন প্রকল্পের আওতায় একসঙ্গে শুরু হয় এই দুই মাঠের কাজ। গ্যালারি, অবকাঠামো সবই নির্মাণ হয়েছে, কিন্তু নির্ধারিত সময়েও শেষ হয়নি মাঠের কাজ। ফলে এখন প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে মাঠ দুটি। এই পরিস্থিতিতে নিয়মিত অনুশীলন ও খেলাধুলা করতে না পেরে একরকম অলস সময় পার করছে জেলার খেলোয়াড়রা। শুরু হয়েছে নতুন কুড়ি প্রতিযোগিতা, কিন্তু মাঠ অনুপযোগী থাকায় আয়োজন নিয়েও তৈরি হয়েছে জটিলতা। ক্রিকেট হচ্ছে ইনডোরে, ফুটবলটা কোনো রকম চলছে অনুপযোগী মাঠে, জানিয়ে ক্ষোভ ক্রীড়া সংশ্লিষ্টদের। মাঠ নাই তো সাধারণ খেলাধুলা তো বাইরে ঘুরতে আছে, মাঠ ঠিক থাকলে খেলোয়াড় আছে, খেলতে পারবে। স্কুল কলেজের ছেলেপান যারা বিভিন্ন টিমে খেলে এবং ইন্টার স্কুল হইতে শুরু করে বিভিন্ন জায়গায় খেলে, ওই খেলাধুলা পটুয়াখালীতে পিছিয়ে আছে। আমরা হয়তো খেলি কিন্তু টেন হিসেবে আমাদের খেলতে হয়, যার ফলে পাইপলাইন থেকে আমরা কোনো সেরকম প্লেয়ার বের করতে পারতেছি না। জেলা প্রশাসন বলছে ডিডিএস মাঠ ইতোমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান হস্তান্তর করেছে। মাঠ খেলার উপযোগী কিনা তা যাচাই করা হবে। এখানের মাঠটি খেলার জন্য কতটুকু উপযোগী, এটার জন্য একটা কমিটি করে সেখানে যাবে। মাঠে যদি কোনো ধরনের কার্যক্রম করার প্রয়োজন হয়, একেবারে যে কোনো মেরামতের ইস্যুস থাকে, ওটা করে নেওয়া হবে। এটা একটা বিষয়। আর আপনার স্টেডিয়াম এটা হলো যে মেয়াদটা জুন পর্যন্ত, এটা কার্যক্রম চলমান। তবে নতুন করে দেখা দিয়েছে আরেক জটিলতা। ডিডিএস মাঠের একটি অংশ দখল করে নিয়েছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। ফলে প্রশ্ন উঠছে, সংস্কার শেষে মাঠে কি আদৌ ফিরবে খেলা, নাকি দখল আর অব্যবস্থাপনায় মাঠ থাকবে খেলোয়াড়দের ধরাছোঁয়ার বাইরে? তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। এ পর্যায়ে যেতে চাই পটুয়াখালীতে, সেখানকার সবশেষ অবস্থা জানবো। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন পটুয়াখালী জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হাওলাদার। আবুল হাওলাদার, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে স্টার প্লেতে স্বাগত। আমরা দেখছিলাম একটা প্রতিবেদন, আমি শেষটা দিয়ে শুরু করতে চাই। সেখানে এখন পর্যন্ত সংস্কার কাজ চলছে এবং এরই মধ্যে দখলের একটা অভিযোগ উঠেছে। মাঠের কিছু অংশ এরই মধ্যে দখলদারদের হাতে চলে গেছে। সেখান থেকে মাঠটা ফিরিয়ে আনা আসলে আদৌ কি সম্ভব হবে, নাকি এই দখলদারিত্ব আর যে অনিয়ম তার মধ্যেই আসলে মাঠগুলো আস্তে আস্তে হারাতে থাকবে? আমাদের এখানে খেলোয়াড় আছে কিন্তু মাঠ নাই। মাঠ যে দুইটা আমাদেরকে দিয়েছে এবং সেই মাঠে একদার দখল করে বসে আছে এক গ্রুপ। এটি দখলমুক্ত একমাত্র জেলা প্রশাসক ছাড়া, আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া এটা দখল করতে পারবে না। আমরা দখল করতে পারবো না। আমরা খেলতে যাই, মাঠ আছে, মাঠ হস্তান্তর করছে কিন্তু খেলতে পারতেছি না। এটি হলো আমাদের সমস্যা। দুইটা মাঠ, আর একটা আছে ডিসি স্কোয়ার মাঠ, ছোট মাঠ, সেটা হলো 70 গজ এবং 80 গজ। 80 গজের কম হবে। সেই মাঠে ফুটবল, বাস্কেট, ভলি ওই একই মাঠে হয়। কিন্তু এখন বর্তমানে নতুন করে আসছে, এটা পটুয়াখালী স্টেডিয়ামে দিয়েছে। সে জায়গায় ক্রিকেট, ফুটবল, বিভিন্ন খেলা দিয়েছে। কিন্তু যেহেতু বন্যার কারণে, আমাদের দক্ষিণ অঞ্চল বন্যার কারণে এই খেলাধুলা কোথায় যাবে? একধারে মাঠ দখল কারীরা বসে আছে, আর একধারে আমরা খেলতে পারতেছি না। আমাদের খেলোয়াড় আছে, খেলতে পারতেছি না, মাঠও পাইতেছি না এই বৃষ্টি কাদার দিনে। জনাব আবুল হাওলাদার, আমরা যেটা দেখছিলাম যে আপনি সেখানে একজন রেফারি অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সবশেষ জেলা ফুটবল লিগ কবে হয়েছে? এই জেলা ফুটবল লিগ ফেরাতে আপনাদের যে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন রয়েছে, যেটাকে আমরা ডিএফএ বলি, তাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? না, তাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যারা ডিএফ এর মাধ্যমে আজকের 8-9 বছর কোনো টেবিলেই খেলা হয়েছে, কিন্তু ডিএফ কোনো কার্যকর করে নাই। যার কারণে এই অবস্থা। আমি বড়বাড়ি বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। আমার ক্লাব 2006, 7, 8 ক্লাব কাপে অংশগ্রহণ করছে। যেহেতু আমি 3টা সংস্থার লাগে জড়িত, বড়বাড়ি বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ক্লাব কাপে, জাতীয় ক্লাব কাপে আমার ক্লাব অংশগ্রহণ করছে। এবং দ্বিতীয়ত ডিএফ এর কোনো কার্যক্রম পটুয়াখালীতে নাই বলেই চল। বর্তমান সরকার, তারা ক্রীড়াবান্ধব সরকার হিসেবে এরই মধ্যে পরিচিতি লাভ করেছে। আমাদের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, তিনিও একজন সাবেক ফুটবলার। তারাও বিভিন্ন ধরনের খেলা ফেরানোর উদ্যোগ নিয়েছে। আপনাদের এলাকাতেও নতুন করে প্রতিযোগিতা আসলে শুরু হওয়ার দ্বার প্রান্তে। মাঠের অভাবে আসলে সেটা এখন কি পর্যায়ে রয়েছে? আদৌ কি সম্ভব হবে সেটা মাঠে করানো? না, মাঠে এখন কর্দমুক্ত অবস্থায় আছে, যেহেতু গতকালকের বৃষ্টি বাদল অনেক কিছু হয়ে গেছে, বন্যা হয়ে গেছে এবং মাঠে এখন
খেলা অনুপযোগী আছে, কিন্তু রৌদ্র না আসলে মাঠে খেলার উপযোগী হবে না। আর দ্বিতীয়ত আমাদের এখানে খেলার জন্য আমরা সবাই আম, খেলতে চাই এবং মাঠও চাই। মাঠের জায়গা আছে, কিন্তু আমাদের খেলার মতো পরিবেশ মাঠ এখন পর্যন্ত হয় নাই। যেহেতু মাঠ দখল, একধারে পিডিএস মাঠ যেটা ফুটবলের মাঠ, ডিএফ এর মাঠ, সে মাঠ দখল করে বসে আছে। আর একদিকে স্টেডিয়ামে যদি ক্রিকেট হয়, ফুটবল হয়, তাই স্টেডিয়ামে আপনার ক্রিকেট খেলার কোনো উপযোগী না। ফুটবল খেলতে পারবে, যেহেতু অনূর্ধ্ব 14 বছর এবং বাচ্চাদের নতুন করে খেলা, সেটা ফুটবল খেলতে পারবে, কিন্তু ক্রিকেটের খেলার উপযোগী হয় না। আবুল হাওলাদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার মতো আমরাও চাই জেলা পর্যায়ে যে মাঠগুলো রয়েছে সেগুলোর সংস্কার হোক, সেখানে খেলা ফিরুক, এবং আপনাদের মাধ্যমে আপনাদের হাত ধরে সেই জেলার ক্রীড়াঙ্গনগুলো আবার চালুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টার প্লেতে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন পটুয়াখালী থেকে আবুল হাওলাদার, যিনি সাধারণ সম্পাদক, রেফারি, পটুয়াখালী জেলা রেফারির অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন। একের পর এক অরিজিন ফুটবলার আসছে বাংলাদেশে। হামজা সমিতদের কারণে ব্র্যান্ডে পরিণত হয়েছে বাংলাদেশের ফুটবল। এই উত্থানের পেছনে অবদান রয়েছে দেশের ফুটবল ফ্যান গ্রুপগুলোর। কোচ হিসাবে কাকে চাইছে তারা? রোজারিও মিকেলকেই বাংলাদেশের কোচ হিসেবে পছন্দ অধিকাংশ ফুটবল ফ্যানের। বাফুফের কাছে তাদের আশা, কোচ বাছাইয়ে থাকবে স্বচ্ছতা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন আরাফাত সবুজ। বাংলাদেশের ফুটবলের যে উন্মাদনা, এর পেছনে বড় একটা অবদান ফুটবল ফ্যানদের। আল্ট্রাস, সেভ বাংলাদেশ ফুটবল, ইউনিয়ন বেঙ্গলের মতো ফ্যান গ্রুপগুলো দেশের ফুটবলের উন্মাদনা নিয়ে গেছে উচ্চ পর্যায়ে। বাফুফের কোচ নিয়োগ নিয়ে কি ভাবছে এসব ফ্যানরা? এই সিলেকশন কমিটির প্রতি আসলে আমাদের সাপোর্টার্স যারা আছে তাদের তেমন একটা আশা নেই। খুঁজতেছে সাবকন্টিনেন্টে কে ভালো। ভাই, আপনি হচ্ছে হামজা সমিতকে নিয়ে আছেন, আপনি অ্যাডামকে নিয়ে চিন্তা করতেছেন, আপনি হচ্ছে ডেকলানকে নিয়ে চিন্তা করতেছেন। আপনি যদি এখন সাফ নিয়ে চিন্তা করেন, সাবকন্টিনেন্টে আপনি ভালো কোচ খুঁজতেছেন বা এখানে ভালো পারফর্ম করতেছেন, সেক্ষেত্রে কখনোই সম্ভব না। বয়সের ক্রাইটেরিয়া না দিলেই পারত। আর এশিয়ান লেভেলে ভালো বাংলাদেশ যেহেতু এখনও পর্যন্ত এশিয়াতে কোয়ালিফাই করতে পারে নাই, শুধুমাত্র সাফের বাউন্ডারিতে আছে, এখান থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত। ফ্যানদের মতে শুধু হাই প্রোফাইল আর বেশি স্যালারি দিয়ে কোচ আনলেই লাভবান হবে না দেশের ফুটবল। পর্যাপ্ত মাঠ আর উন্নত ডোমেস্টিক লিগ না থাকলে সবই যাবে বৃথা। স্টেডিয়াম দরকার, আমার স্ট্রাকচার দরকার, আমার ওই লেভেলের একটা ডোমেস্টিক লিগ দরকার। কারণ ডোমেস্টিক লিগ ভালো না হলে একজন হাই প্রোফাইলের কোচ কখনো প্লেয়ার টেনে আনতে পারবে না। আমাদের যে লেগিংসগুলো আছে সেগুলো ধরতে হবে। আমাদের এমন একজন কোচ লাগবে, গার্ডসোলা অ্যাকচুয়ালি স্ট্রাকচারাল যে আমাদের সমস্যাগুলো, সেই সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারবে। প্রায় 300 সিভি থেকে যে 22 জনের শর্টলিস্ট করেছে বাফুফে, সেখানে বেশি আলোচিত হচ্ছে বেয়ার্ন স্টার্ক, রোজারিও মিকেল ও ইগোর স্টিমাসের নাম। তাদের মধ্যে নেইমারের সাবেক কোচ রোজারিওকেই এগিয়ে রাখছেন অধিকাংশ ফ্যান। ব্রাজিলের মতো দলের কোচিং করিয়েছে এবং সে অলিম্পিক দলের কোচ ছিল। রোজারিও আমার মনে হয় ভালো করবে বাংলাদেশে। ব্রাজিলকে অলিম্পিক জেতানো একজন কোচ বাংলাদেশের জন্য সিভি টপ করছে, এটাই আমাদের জন্য অনেক বড় একটা নিউজ। ভালো ফলাফল আনতে একজন ভালো কোচের বিকল্প নেই। তাই ফুটবল ফ্যানদের আশা, বাফুফে এমন কাউকে নিয়োগ দেবে যার হাত ধরে এশিয়ান কাপ এবং বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ, ঢাকা। আজকে খেলাও থামবে না, খবরও থামবে না। স্টার প্লের সঙ্গেই থাকুন।